আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। বিদ্রোহী কবির সমাধি চত্বরে চিরনিদ্রায় বিপ্লবী উসমান হাদি। লাখো জনতা অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান এই বিপ্লবীকে। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজায় অংশ নেয় লাখো জনতা। তার নামাজের জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শরীফ উসমান হাদি শিখিয়েছেন মাথানত না করতে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন লাখো জনতা। হাদির শেষ বিদায়ে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই জড়ো হতে থাকেন তার সতীর্থ স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিস্তীর্ণ মাঠ ছড়িয়ে বিপ্লবী হাদির জানাজা ছাড়ায় মানিক মিয়া এভিনিউর প্রধান সড়ক দৃষ্টি জুড়ে বেদনার্ত মানুষের হাহাকারে বিদায় জানানো হয় হাদিকে। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশিদের বুকের ভেতর থাকবেন ওসমান হাদি, যতদিন থাকবে বাংলাদেশ। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। প্রিয় হাদি, বিদায় দিতে আসিনি আমরা, তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয় অন্যায়ের সাথে মাথা নত না করা এই বীরকে। গত 12 ডিসেম্বর আততায়ীর গুলিতে হাদির মাথা এফুর ওফুর হয়ে যাওয়ার পর দেশে বিদেশে সাধ্যের মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে যাত্রা করেন 31 বছর বয়সী টকবগে এই যুবক। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, হাদির দাফন শেষে সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? যারা সাধারণ মানুষ হাদিকে শ্রদ্ধা জানাতে এসেছিল তারা কি বলছেন? এবং সেই সাথে আরেকটি বিষয় আমাদের জানাবেন ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি সম্পর্কে। কবি কাজী নজরুল ইসলামের পাশেই কিন্তু সমাহিত হচ্ছেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আরেক বিদ্রোহী কণ্ঠস্বর শরীফ উসমান হাদি। তা কিন্তু আজকে বেলা 3:25 তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেই মসজিদের পাশে সমাহিত করা হয়। লাখো মানুষকে কাঁদিয়ে উসমান হাদি কিন্তু এখন এখানেই আছেন। আমরা এই মুহূর্তে আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে হাদিকে সমাহিত করার পরও এখানে যে তার যেই ভক্তরা, বিশেষ করে যে সাধারণ যে মানুষ, তাকে এক নজর তার কবরটি দেখার জন্য কিন্তু এখানে কিন্তু সেই আজকে বলা যায় যে বিকাল থেকে কিন্তু এখানে ভিড় করছেন, সকাল থেকেই। বিশেষ করে এই যেই কবি নজরুলের কবরের যেই বাউন্ডারি যেই সীমানা প্রাচীর রয়েছে তার ভিতরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। এখানে সাধারণ কাউকে কিন্তু প্রবেশ করতে দিয়ে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন যারা বিশেষ করে ফেসিবাদ বিরোধী যে সকল শক্তি আছে সবাই কিন্তু এখানে আসছেন, জড়ো হচ্ছেন। যে হাদির যেই কণ্ঠস্বরটি ছিল, যে আধিপত্যের বিরুদ্ধে যে তার যে কণ্ঠস্বর, সেটি কিন্তু প্রশংসা করছে। তারা যেটি বলছেন যে হাদির যে আদর্শ, সেই আদর্শ কিন্তু একটি বুলেটের মাধ্যমে কিন্তু শেষ করা যাবে না। কারণ হচ্ছে যে একজন হাদিকে বিদায় দিল, তার যে আদর্শের জন্য শত শত হাদি কিন্তু তৈরি হয়েছে। এটাই কিন্তু আজকে তার যে জানাজার নামাজে যেই লাখো জনতার স্রোত, সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছে। এখানে কিন্তু সেই বিকাল থেকেই
জানি যে বিভিন্ন স্তরের লোকজন কিন্তু এখানে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশপাশের লোকজন আসছেন, অনেকে এখানে আসলে অশ্রুসিক্ত হচ্ছেন। বলা যায় যে এই যে হাদির যে সমাহিত স্থলকে কেন্দ্র করে কিন্তু এখানে যে বলা যায় মানুষের একটা শোকের যে একটি ছায়া, সেটি কিন্তু অন্য জায়গায় এখানে নেমে যায়। তবে এখান থেকে হাদির যে একটি সংগঠন ইনকিলাব মঞ্চ থেকে যে একটি ঘোষণা দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে যারা আসছেন তারা যেটি বলছেন যে হাদিকে যারা হত্যা করা হয়েছে, হত্যার যে মূল আসামি তাদেরকে যতই দ্রুত সম্ভব, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, ততক্ষণ না পর্যন্ত হাদির যে আত্মা সেটি শান্তি পাবে না। এমনটি কিন্তু এখানে তার যে ভক্তগুলো আছে, তার যে শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা সেটি দাবি করছেন। তো এখানে দল মত নির্বিশেষে একটাই দাবি করছেন যে এই হত্যাকারীরা যেখানে পালিয়ে থাকুক না কেন, যদি ভারত এবং ভারতের বাহিরে যেখানে থাকুক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করার প্রত্যাশাই তাদের। এটাই তারা আসলে সর্বস্তরে যারা আসছেন তারা এটাই কিন্তু দাবি করছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। লাখো মানুষের অংশগ্রহণে জানাজার মধ্য দিয়ে ইহকাল থেকে বিদায় নিলেন শরীফ ওসমান বিন হাদি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢল নামে সাধারণ মানুষের স্লোগানে উত্তাল মানিক মিয়া এভিনিউয়ে নীরবতা নামে জানাজার আল্লাহু আকবার ধ্বনিতে। জানাজায় আসার সর্বসাধারণের চাওয়া, হাদির থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করবে সব রাজনৈতিক দল। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ে স্লোগানে উত্তাল ছিল সারাদিন। সেই স্লোগানের নীরবতা নামে জানাজার ধ্বনিতে। সকাল থেকে জানাজার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সংসদ ভবনে। দক্ষিণ প্লাজা ছেড়ে জানাজা নেমে আসে মানিক মিয়ার পুরো রাস্তায়। সাধারণ মানুষ বলছে এই জানাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজামায়াত। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পালা শেষে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। প্রবেশ পথে ছিল বাড়তি কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। হাদি হত্যার বিচার, ভারতীয় আধিপত্য ঠেকানোর দাবি জানান সর্বসাধারণ। এক খুনি সন্ত্রাস খুন করে ভারতে পালিয়েছে, আমরা তার শাস্তি চাই। হাদি খুনিকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে পালাতে, তাদের সবার আমরা বিচার চাই। যারা হাদি ভাইকে যারা খুন করেছে, আমরা তাদেরকে জানান দিতে এসেছি যে এক হাদি যদিও আজকে কফিনে, কিন্তু তোমরা তাকিয়ে দেখো যে আজকে লক্ষ হাদি রাজপথে নেমে এসেছে। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, এক হাদিকে তোমরা কবরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু ইনসাফের দেশ গড়তে লক্ষ হাদি চিরতরে রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ে স্লোগানে উত্তাল ছিল সারাদিন। সেই স্লোগানের নীরবতা নামে জানাজার ধ্বনিতে। সকাল থেকে জানাজার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সংসদ ভবনে। দক্ষিণ প্লাজা ছেড়ে জানাজা নেমে আসে মানিক মিয়ার পুরো রাস্তায়। সাধারণ মানুষ বলছে এই জানাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজামায়াত। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পালা শেষে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। প্রবেশ পথে ছিল বাড়তি কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। হাদি হত্যার বিচার, ভারতীয় আধিপত্য ঠেকানোর দাবি জানান সর্বসাধারণ। এক খুনি সন্ত্রাস খুন করে ভারতে পালিয়েছে, আমরা তার শাস্তি চাই। হাদি খুনিকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে পালাতে, তাদের সবার আমরা বিচার চাই। যারা হাদি ভাইকে যারা খুন করেছে, আমরা তাদেরকে জানান দিতে এসেছি যে এক হাদি যদিও আজকে কফিনে, কিন্তু তোমরা তাকিয়ে দেখো যে আজকে লক্ষ হাদি রাজপথে নেমে এসেছে। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, এক হাদিকে তোমরা কবরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু ইনসাফের দেশ গড়তে লক্ষ হাদি চিরতরে রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। হাদির জীবন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান ছিল অনেকের মুখে। বর্ষিয়ান রাজনীতিবিদরা, তাদের জন্য এখানে অনেক শিক্ষার বিষয় আছে। তারা এখনো গোলামির মতো কথা বলে, ভারতের গোলাম হয়ে কথা বলে, এইগুলো বাদ দেওয়ার জন্য করতেছি। রাজনীতিবিদদের একটা মেসেজ যে আপনি যদি 10 ঘন্টাও বাঁচেন, বীরের মতো বাঁচেন। হাদি যে চেতনা রেখেছে, আমরা সবাই এটা পালন করার এই অঙ্গীকার নিয়ে যাওয়া দরকার। লাখো মানুষের চোখের পানিতে বিদায় নিলেও সারা জীবন প্রতিটি মানুষের মণিকোঠায় থেকে যাবে শরীফ ওসমান বিন হাদি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। বিপ্লবী উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন হাদির হত্যাকে কেন্দ্র করে
ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচন পেছানোর চেষ্টা না করে। গণতান্ত্রিক উত্তরণের নামে যারা নির্বাচন পেছাতে চায় তাদের সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। সংসদ ভবনের আঙিনায় এক নিঃশব্দ ভার, জাতীয় পতাকায় মোড়া কফিনের ভেতরে থেমে যাওয়া এক বিপ্লবী জীবন। বেলায় 2:30টায় জানাজার কথা থাকলেও সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ। এ সময় হাদি হত্যার বিচার চান তার বড় ভাই ও সহযোদ্ধারা। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। তার যেই লড়াইয়ের পথ, তার যেই সাংস্কৃতিক আন্দোলন, তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু পতিত ফ্যাসিবাদ শক্তি এবং নির্বাচন বিরোধী ষড়যন্ত্রকারীরা হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর অপচেষ্টা করতে পারে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবেন। যেখানেই তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। যেটা ওসমান হাদি বারবার বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নেই, কিন্তু হত্যাকারীদের বিচার করতে হবে। জানাজার পর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এ সময় জাতীয় কবির সমাধি চত্বরে চিরনিদ্রায় শায়িত হন বিপ্লবী ওসমান হাদি। সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে এবং আশা করছি যে তার এই আদর্শ আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতর মানুষকে অনুপ্রাণিত করবে। হাদি ভাই যে জুলাইয়ের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই জুলাইকে যেন আমরা হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে পরিপূর্ণ করতে পারি। আগামী 24 ঘন্টার মধ্যে সরকার ওসমান হাদির হত্যার বিচারের অগ্রগতি না জানালে রোববার আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার প্রতিবাদে তোপখানা রোডে মশাল মিছিল করছে উদীচী শিল্পগোষ্ঠী। আমাদের সহকর্মী মোহাম্মদ সাইম আছেন সেখানে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, গতকাল সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মশাল মিছিলে কি বলছে সংগঠনের লোকেরা, বিস্তারিত জানাবেন আমাদের। জিন্নিরা গতকাল সন্ধ্যায় যে উদীচীর অফিসের অগ্নিসংযোগ করা হয়েছিল শুধু এজন্যই নয়, আমি যদি তারা কিছুক্ষণ আগে মশাল মিছিল শেষ করেছেন এবং এই মুহূর্তে আমরা মিছিলের কিছু কর্মীকে আমরা পেয়েছি। আমরা তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, বৃহস্পতিবার রাত থেকে ঘটা যে বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ, পরবর্তীতে ছায়ানটে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে উদীচীর কার্যালয়ে কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু এখানে তারা মশাল মিছিল করেছেন এবং মশাল মিছিলের পরবর্তীতে এখানে বেশ কিছু গণতান্ত্রিক এখানে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন মশাল মিছিলে। আমরা এখন যে ঠিক রয়েছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিলটি শেষ হয়েছে এবং ওনারা এই ধরনের যে অগ্নিসংযোগ এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের উপর যে আঘাত, এই আঘাতকে তারা সরকারের এখানে সরকারের যথোপযুক্ত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সে ধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ না নেওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরকারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। অন্যথায় পরবর্তীতে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের উপরে এভাবে হামলা হলে সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তারা অনিশ্চয়তায় ভুগবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। তারা সরকারকে কিন্তু তারা দোষারোপ করছেন এ ধরনের ঘটনার পূর্ব সতর্ক সংকেত তাদেরকে জানানো হলেও তারা যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে কিন্তু তারা অভিযোগ করেছেন।
নীরা, এই ছিল আমার কাছ থেকে প্রেস ক্লাব থেকে সর্বশেষ। সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় উসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান জাতিসংঘ মহাসচিব। স্থানীয় সময় শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন অ্যান্টনিও গুতেরেস। calls for the authorities to conduct a prompt and impartial and thorough and transparent হাত পা গুটিয়ে বসে থাকবে না বিএনপি, সময় মতো কঠিন জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমানের দেশে ফেরার দিনে লাখো জনতার সমাবেশ থেকে সব ষড়যন্ত্র বিফলের কঠিন বার্তা দেওয়া হবে বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নৈরাজ্য করে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে ৭১ সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। কোন রকমের অপকৌশল এবং কোন রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে লক্ষ লক্ষ জনতার এই সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। দু একদিনের মধ্যে শরিক দলসহ 300 আসনে দলের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। সবগুলো আপনারা 2-1 দিনের ভিতরে দেখতে পাবেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল 8:30টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরে আসার কথা রয়েছে জুবাইদা রহমানের। এর আগে গত 5 ডিসেম্বর দেশে আসেন ডাক্তার জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বিলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হয়ে 7 বছরের শিশু আয়েশা মারা যায়। ভোররাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হন বিএনপি নেতা বিলাল হোসেন ও তার আরও 2 বছর 2 শিশু কন্যা। এর মধ্যে বিথি ও স্মৃতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, আর বেলাল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বেলাল নিজ ঘরে রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এই সময় ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এই সময় ঘুমন্ত শিশু আয়েশা নিহত হয় এবং দগ্ধ হন আরও 3 জন। সদর থানার ওসি বলেন, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে, এটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 14 অধিনায়ক নইমুল হাসান। বলেন, দীপু চন্দ্র ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের প্রমাণ পায়নি র্যাব। ঘটনার পেছনের কারণ হত্যায় জড়িত বাকিদের গ্রেফতারে কাজ করছে র্যাব। নইমুল হাসান আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকে জড়িতরা আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করে। অন্যদিকে ঘটনায় জড়িত আরও 3 জনকে গ্রেফতার করেছে ডিবি ও ভালুকা থানা পুলিশ।
খালি তো চেয়ার। ভালুকা ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক 7 জন গ্রেপ্তার। ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। ঢাকার রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি এখন ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। এছাড়া বাংলাদেশে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের কথা উঠে আসে আলোচনায়। কংগ্রেস সদস্য সচিব শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির প্রতিবেদনে বাংলাদেশকে ঘিরে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা উদ্বেগ আর আঞ্চলিক প্রভাব সব মিলিয়েই ঢাকাকে ঘিরে নয়াদিল্লির দুশ্চিন্তা বাড়ছে। সংসদে পেশ করা প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বলেছে, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক অস্তিত্বের হুমকি না হলেও এটি ভারতের জন্য একটি গভীর ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরীক্ষা। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে ভারত, এমনই তথ্য উঠে আসে প্রতিবেদনে। রাজনৈতিক পট পরিবর্তন, প্রজন্মগত দূরত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের প্রবণতা ভবিষ্যতে উদ্বেগ বাড়াতে পারে বলে মন্তব্য করে কমিটি। এছাড়া বাংলাদেশের পরিস্থিতিকে কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং আখ্যা দিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন ও গণমাধ্যমের ওপর চাপের কথা তুলে ধরেছে কমিটি। একই সঙ্গে ইসলামিক মৌলবাদী শক্তির পুনরুত্থান এবং চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকেও ইঙ্গিত করা হয়েছে। রিপোর্টে শেখ হাসিনার ভারতে অবস্থানকে মানবিক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হলেও তাকে কোনো রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়। এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশ হলো যখন ঢাকায় ভারত বিরোধী উত্তেজনা নতুন করে সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে। আরাফাত ইয়াসার, RTV। দেশে আসলো সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ দুপুর 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মরদেহ। রোববার দুপুরে ঢাকা সেনানিবাস্ত কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের নিজ নিজ ঠিকানায় সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হবে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। এতে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, 9 জন আহত হন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালক ফের 4 দিনের রিমান্ডে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেয়। এর আগে গত 15 ডিসেম্বর তাদের প্রথম দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। একই সঙ্গে রিমান্ড শেষে রেন্ট কার ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন, সামিয়া, তার বান্ধবী মারিয়া, তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের 5টি কারণ বিশেষ বিবেচনায় নিয়ে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের 4 দিনের রিমান্ড দেন। মুক্তিযুদ্ধের উপসেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধানমন্ত্রী ও মন্ত্রী AK খন্দকার বীরুত্তম মারা গেছেন। সাবেক এই এয়ার ভাইস মার্শাল বার্ধক্যজনিত কারণে সকাল 10:30টার দিকে মারা গেছেন বলে ISPR এর এক বার্তায় নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 96 বছর। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম এয়ার ভাইস মার্শাল AK খন্দকার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে HM এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনা মন্ত্রী হন। এরপর 2008 সালে আওয়ামী লীগের টিকেটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 5 বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন AK খন্দকার।
সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ যখন দীর্ঘদিনে, সেটা নিয়ে তখন নানা আগ্রহ আর প্রশ্ন থাকবেই। তফসিল ঘোষণার মাধ্যমে কেটেছে সেই সংজ্ঞা। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন নাগরিক সমাজ। এদিকে এই নির্বাচনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ আর গণ অভ্যুত্থানের চেতনার বাস্তবায়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। 40 প্রিয়া খান, ব্যস্ত টিএসসির পরিচিত চাওয়ালি। নিপুণ হাতে যার চা বানানোর দায়িত্ব, দেশ নিয়ে তারও রয়েছে ভাববার অবকাশ। পাশেই টাটকা চায়ের চুমুকে ব্যস্ত শিক্ষার্থী আসিফ মজুমদার। কিন্তু সময়টাই যার বন্ধুদের নিয়ে আড্ডায় মজার, তখন সরকারের নিয়ে কি ভাবনা তার। তারপরও দেশের নির্বাচন নিয়ে তাদের আগ্রহের যেন শেষই নেই। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ভোট দিতেও মুখিয়ে তারা। নির্বাচন তো অবশ্যই হবে, যেটা দিন তারিখ ক্ষণ ঘোষণা হয়েছে, যেটা গ্যাঞ্জাম করে হলে নির্বাচন হবে। দীর্ঘদিন পর মানুষ ভোট দেবে, একটা আনন্দ উচ্ছ্বাস যেটা থাকবে সেটা যেন বজায় থাকে। ক্ষমতায় কে আসবে তা তো আমরা বলতে পারছি না। তাছাড়াও যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এখন নির্বাচনের পরে কি হবে আর এখন কি হচ্ছে, তো এটার ডিফারেন্টটা তখনই চলে আসবে। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে এবার ভীষণ আশাবাদী সাধারণ মানুষও। আর নাগরিক প্রতিনিধিরা বলছেন, শান্তি বিনষ্টের শঙ্কা থাকলেও নির্বাচন হচ্ছে যথাসময়ে। প্রচার এগুলি তো থাকবেই, কিন্তু আমি মনে করি দিন শেষে নির্বাচনটা হচ্ছে। এই দেশের অর্থনীতি এবং মানুষ জনগণের স্বার্থে এই নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি সরকার সেদিকেই যাচ্ছে। আমরা খুবই উৎফুল্লিত এবং আনন্দিত। এই কারণেই আমরা বিগত দিনে ভোট দিতে পারি নাই। আজকে এই যে আমাদের কষ্ট বেদনা, এটার আজকে মোচন হচ্ছে। যারা ইয়াং জেনারেশন আছি তারা আসলে ভোট থেকে বিরত ছিলাম, কারণ গণতান্ত্রিক সরকার ছিল। তবে আমি মনে করি বিগত আমলে যা নির্বাচন হয়েছে তার চেয়ে ভালো হবে। তবে যত শঙ্কাই থাকুক, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা করে এই প্রার্থী বলছেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। তফসিল ঘোষণার মধ্যে দিয়ে মনে করি বাংলাদেশের দীর্ঘদিনের যে জমে থাকা মানুষের যে ভোটের অধিকার ছিল, ভোট দিতে পারেনি, তারা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছে এবং আশা করি সবাই গিয়ে ভালোভাবে ভোট দিবে। এটা গণতন্ত্রের ধারা শুরু হলো। আমরা আশা করি নির্বাচন কমিশন এবারে নির্বাচনটা একটা বিশ্বাসযোগ্য ভালো একটা নির্বাচন করবে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। এর মাধ্যমে দীর্ঘদিন পর ভোটদানের সুযোগ পাচ্ছে দেশের ভোটাররা। সর্দার রাজীব, RTV, ঢাকা। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যের প্রভাব পড়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে। কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যে কৃষকদের ফসল নষ্টের পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে জনসাধারণ। স্থানীয়দের অভিযোগ, বারবার অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভালুকা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় 200 শিল্প কারখানা রয়েছে। সঙ্গত কারণেই উপজেলাটি শিল্প এলাকা হিসেবে পরিচিত। তবে এসব কারখানার বেশিরভাগেরই নেই বর্জ্য পরিশোধনাগার। ফলে কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য সরাসরি যে পড়ছে আশপাশের নদ নদী ও খাল বিলে। এতে জলজ প্রাণীদের জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি পরিবেশ অধিদপ্তর কিংবা কারখানার মালিকরা। এই পানি দিয়া ফসলের চাষ করা যায় না, তারপরে আবার দুর্গন্ধ ছড়ায়, প্রচুর গন্ধ, শ্বাস নিতে কষ্ট হয়। ফসল হয়েছে বন্ধ, অনেক মিল ফ্যাক্টরি পানি আওয়াতে কোনো কিছুই আমরা পাই না। আমরা মাছও খাইতে পারি না, কিছুই না। গরুর যে গাছ দেয় আমি এটাও করতে পারি না। ওরা যদি পদক্ষেপ নেয়, ভালো করে টিভি প্ল্যানগুলো করে, সেক্ষেত্রে হয়তো আমাদের খালটা আবার পুনরুদ্ধার করা সম্ভব। দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য পরিশোধনাগার ব্যবহার নিশ্চিত করতে IP ক্যামেরা স্থাপন করে মনিটরিং এর কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। অনেক সময় তারা ATP চালায় না, ইন্ডাস্ট্রির মালিকরা। তো এটার জন্য আমাদের যে IP ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে, এটা আগে থেকে চালু আছে। তো এটা ইন্ডাস্ট্রির মালিকদেরকে এটা আমরা তাদেরকে বলেছি যে আপনারা IP ক্যামেরা লাগান, যেন আমরা অফিসে বসে আমরা এটা মনিটরিং করতে পারি। স্থানীয় নদ নদী দূষণমুক্ত ও ফসলের ক্ষতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে PLCর বর্ষ সমাপনী
পরিকল্পনা সভা। সকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকদের মাঝে ৩,৭৫,০০,০০০ টাকার বীমা দাবি পরিশোধের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, ডিএমডি আবুল কাশেম, এএমডি বাহারুদ্দিন মজুমদার সহ বৃহত্তর ঢাকা এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৫,০০০ উন্নয়ন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।